আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস নাম্বার 10। গত ক্লাসে আমরা সাইকেলের শুরু করছি, সাইকেলের পিবি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করা শিখছি আমরা গত ক্লাসে। আজকে আমরা কার্নোট সাইকেলের অঙ্ক করব। কার্নোট সাইকেলটা বুঝবো এবং কার্নোট সাইকেলের কিছু অঙ্ক করব। তো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। কার্নোট সাইকেলের পিবি এবং টিএস ডায়াগ্রাম এখানে এঁকে রাখছি, দেখো পিবি এবং টিএস ডায়াগ্রাম। এটা হচ্ছে পিবি ডায়াগ্রাম আর এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। পিবি ডায়াগ্রাম এদিকে প্রেসার, এদিকে ভলিউম, ঠিক আছে, এদিকে প্রেসার, এদিকে ভলিউম। এই 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 3 এ আসছে, 3 থেকে 4 এ আসছে, 4 থেকে আবার কোথায় গেছে, 1 এ আসছে। আবার টিএস ডায়াগ্রাম আছে এরকম, 1 থেকে 2 এ আসছে, 2 থেকে 3 এ আসছে, 3 থেকে 4 এ, 4 থেকে 1 এ। এখন এই প্রসেসগুলো কি কি আমি একটু আবার বলতেছি। 1 থেকে 2 কি প্রসেস বলো দেখি। 1 থেকে 2, 1 থেকে 2 কি প্রসেস তাই বলো। 1 থেকে 2 কি প্রসেস একটু বলো, তাড়াতাড়ি বলো। 1 থেকে 2 এটা হচ্ছে বাঁকা রেখা, বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না। প্রসেস চিনতে গেলে কোন রেখায় যেতে হবে, সোজা রেখায়। 1 থেকে 2 এইটা সোজা রেখা। এখানে দেখো তো কি বাড়ছে, এন্ট্রপি বাড়ছে, মানে এদিকে এন্ট্রপি না, এই যে এদিকে এস এন্ট্রপি, তাহলে এদিকে এন্ট্রপি বাড়ছে। যেহেতু এন্ট্রপি বাড়ছে তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট। যেহেতু এন্ট্রপি বাড়ছে তাহলে কনস্ট্যান্ট আছে কোনটা, টেম্পারেচার। তাহলে এটা আমরা বলবো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস বা আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। মানে এখানে হয়েছে T1 আর T2 সমান সমান। স্পষ্ট করে বলতেছি, T1 ইজ ইকুয়াল টু T2। এই 1 নম্বরের টেম্পারেচার এবং 2 নম্বরের টেম্পারেচার সমান সমান, এই জন্য এটার নাম কি, আইসোথার্মাল প্রসেস। 1 এবং 2 এর টেম্পারেচার সমান, এটা কিন্তু বুঝতে হবে। মানে আমি কিন্তু এতবার বোঝাইতে পারবো না। 1 এবং 2 এর টেম্পারেচার সমান। যদি জ্যামিতির স্থানাঙ্ক করে থাকো তাহলে এইটা আর এইটা সমান সমান, এটা বোঝা তো ব্যাপার না, তাই না? আচ্ছা 2 থেকে 3 দেখো 2 থেকে 3 দেখো তো কি প্রসেস। 2 থেকে 3 এটা হচ্ছে বাঁকা রেখা, বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না। প্রসেস চিনতে গেলে কোন রেখা যেতে হবে, সোজা রেখা যেতে হবে। 2 থেকে 3 সোজা রেখা হয়েছে এইটা। এখানে দেখো টেম্পারেচার কমছে, এই যে 2 থেকে 3 আসছে, টেম্পারেচার কমছে না, অ্যারো চিহ্ন অনুসারে দেখো টেম্পারেচার উপর দিকে, এটা নিচের দিকে আসছে। তাহলে টেম্পারেচার যেহেতু কমছে তাহলে নিশ্চয়ই এন্ট্রপি কনস্ট্যান্ট আছে, মানে এস কনস্ট্যান্ট। আর এন্ট্রপি কনস্ট্যান্ট থাকলে তাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক, অথবা এটার আরেকটা নাম আছে, নামটা লিখি এখন, আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক প্রসেস, ঠিক আছে, অ্যাডিয়াবেটিক অথবা এটার আরেকটা নাম আছে আইসেন্ট্রপিক প্রসেস। এখন আসলে 3 থেকে 4, এই 3 থেকে 4 বাঁকা রেখা, 3 থেকে 4 সোজা রেখা আছে এখানে। এখানে দেখো এন্ট্রপি কমছে, 3 থেকে 4 আসছে, এন্ট্রপি কমছে। এন্ট্রপি কমছে মানে এন্ট্রপি পরিবর্তন হচ্ছে, কিন্তু টেম্পারেচার সেম আছে। তার মানে এটা 3 এর টেম্পারেচার, 4 এর টেম্পারেচার একই। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। তাহলে আমি লিখে ফেলি 3 থেকে 4, 3 থেকে 4 এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে হচ্ছে আইসোথার্মাল। আইসোথার্মাল, আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। এখানে স্পষ্ট যে T3 এবং T4 সমান সমান, T3 ইজ ইকাল টু T4 সমান সমান। T3 এবং T4 সমান সমান, এর জন্য এটা কি, আইসোথার্মাল প্রসেস। 4 থেকে 1 দেখো, এই যে 4 থেকে 1 কি প্রসেস, বাঁকা রেখা, সোজা রেখা আছে এখানে, টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। 4 থেকে 1 এ গেছে, টেম্পারেচার বাড়ছে, তাহলে অবশ্যই এন্ট্রপি কনস্ট্যান্ট। তাহলে এন্ট্রপি কনস্ট্যান্ট হলে কি প্রসেস বলছিলাম, দেখো তো মনে আছে, এন্ট্রপি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক অথবা আইসেন্ট্রপিক, তাই না, আইসেন্ট্রপিক। আচ্ছা এখন এক্সপানশন না কম্প্রেশন এটা আমি লিখি নাই, এখন একটু বোঝাতে দেখি। 1 থেকে 2 আসছে, ভলিউম বাড়ছে না কমছে, ভলিউম বাড়ছে। 1 থেকে 2 আসছে, ভলিউম বাড়ছে, তাহলে এক্সপানশন। আচ্ছা 2 থেকে 3 আসছে, ভলিউম বাড়ছে না কমছে, বাড়ছে, তাহলে এটাও এক্সপানশন। কিন্তু 3 থেকে 4 এ গেছে, এটা ভলিউম কমছে, এই যে ভলিউম এইদিকে বাড়বে কিন্তু এইদিকে আসলে কমবে, আর এইদিকে আসছে, তাহলে 3 থেকে 4 এ আসছে, ভলিউম কমছে, তাহলে এটা কম্প্রেশন। আচ্ছা 4 থেকে 1 এ গেছে, এটাও কম্প্রেশন। 4 থেকে 1 এ গেছে, ভলিউম কমছে, এটাও কম্প্রেশন। বুঝাতে পারছি? এখানে তাহলে একটা জিনিস স্পষ্ট করে আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে T1 ইজ ইকাল টু T2। আর একটা জিনিস বুঝলাম, T3 ইজ ইকাল টু কত, T4।
T1 is equal to T2, এই যে T1 is equal to T2, T3 is equal to T4। আচ্ছা, এখানে প্রেসার বুঝতে গেলে এই ডায়াগ্রামে আসতে হবে, ভলিউম বুঝতে গেলে ওই ডায়াগ্রামে, কিন্তু আমি যদি টেম্পারেচার কোথায় পাবো? এই ডায়াগ্রামে। আমি যদি টেম্পারেচার বের করতে চাই তাহলে এই ডায়াগ্রাম না, এই ডায়াগ্রামে। আচ্ছা, এখানে বলো দেখি সবচেয়ে বেশি টেম্পারেচার কোথায়, 4-এ না 3-এ? দেখো তো 4-এ না 3-এ, কোন জায়গায় বেশি টেম্পারেচার? 4 এবং 3-এ সমান সমান, তাই না? কিন্তু এটা বেশি না, বেশি যত উপর দিকে যাবে তত বেশি। তাহলে 1-এ এবং 2-তে হয়েছে টেম্পারেচার বেশি, আর 3 এবং 4 হয়েছে টেম্পারেচার কম। তাহলে আমরা বলতে পারি T1 is equal to T2, এইটা হয়েছে বড়, সবচেয়ে বড় টেম্পারেচার, মানে এটা বলতে পারি T ম্যাক্সিমাম। আর T3 is equal to T4, এটার বলতে আমরা T মিনিমাম। বলা যায় না? একটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, আর একটা হচ্ছে কি মিনিমাম টেম্পারেচার। একটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, আর একটা কি মিনিমাম টেম্পারেচার। ওকে, আচ্ছা, তাহলে এটা তো বুঝতেছ যে T1 এবং T2 বড়, টেম্পারেচার বেশি, T1 এবং T2 টেম্পারেচার বেশি, মানে T1-এ যত T2-তেও তত, মানে এটা বড়। আর T3 এবং T4 সমান সমান, মানে এটা ছোট, মানে কম তাপমাত্রা, মানে তাপমাত্রা উপর দিকে, এটা তো নিচে, যত উপর দিকে যাবে তাপমাত্রা বাড়বে। তাহলে আমরা এই টিএস ডায়াগ্রাম থেকে স্পষ্ট বুঝলাম T1 আর T2 সমান সমান এবং এটা বড় তাপমাত্রা, এবং আরেকটি স্পষ্ট বুঝলাম T3 এবং T4 একই সমান তাপমাত্রা এবং এটা ছোট তাপমাত্রা, তাই না? নিচে একটা ডায়াগ্রাম আছে দেখো ইঞ্জিনের, মানে কার্নোট সাইকেল অনুসারে একটা ইঞ্জিনের সিমেট্রিক ডায়াগ্রাম অঙ্কন করছি আমরা। এটা হচ্ছে ইঞ্জিন, মাঝখানে একটা ইঞ্জিন। ইঞ্জিন কি করে? প্রত্যেকটা ইঞ্জিনই আমাদের বাস্তব ক্ষেত্রে যত ইঞ্জিন আছে, গাড়ির ইঞ্জিন বলো, ঠিক আছে, শ্যালো ইঞ্জিন বলো, ট্রলারের ইঞ্জিন বলো, পাম্প চালিত যে ইঞ্জিন লাগে, সব ইঞ্জিন কি করে? জ্বালানি নাই ফুয়েল থেকে, মানে আমাদের যে পেট্রোল ডিজেল থেকে জ্বালানি নাই, জ্বালানি থেকে তাপ নাই, সরি, ফুয়েল থেকে তাপ নাই, মানে এখানে পেট্রোল ডিজেল দিলে ওখান থেকে সে তাপ গ্রহণ করবে, ওই তাপটা সে বাস্তবে ছেড়ে দেয়। কি করে আবার বলতেছি দেখো, যে প্রত্যেকটা ইঞ্জিনই, শুধু এই কার্নোট ইঞ্জিন না, কার্নোট ইঞ্জিন তো আসলে বাস্তবে নাই, পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আছে, কিন্তু আমি ইঞ্জিনের কথা বলতেছি যে ইঞ্জিন, প্রত্যেকটা ইঞ্জিনই ফুয়েল বা জ্বালানি থেকে তাপ নাই, মানে পেট্রোল থেকে তাপ নিবে, ডিজেল থেকে তাপ নিবে, এই তাপটা হচ্ছে এইটা, এই যে Q1 তাপটা নিতেছে, সে Q1 তাপটা নিতেছে। এই তাপটা যে নিল, ইঞ্জিন করে কি? এটারে কাজ তৈরি করে, এটা দিয়ে কাজ বানায়, মানে কাজ তৈরি করে, মানে সে গাড়ি ইঞ্জিন, ধরো গাড়ির পেট্রোল থেকে তাপ নিল, তাপ নিয়ে ওই ইঞ্জিনটা কাজ বের করবে, এখান থেকে কি বের করবে? কাজ বের করবে, মানে কাজটা বের করবে, মানে কি? গাড়ির ইঞ্জিন চলবে, গাড়ির চাকা চলবে, চাকা ঘুরতে থাকবে। মানে চাকা কিভাবে ঘুরে? এটা হচ্ছে কাজ। হ্যাঁ, কিভাবে কাজ করে? মানে প্রত্যেকটা ইঞ্জিনই পেট্রোল ডিজেল বা ফুয়েল থেকে তাপ নেবে, ওই তাপটা নিয়ে এসে ভিতরে প্রসেস করে কাজে রূপান্তরিত করবে। মানে আবার বলতেছি, প্রত্যেকটা ইঞ্জিন ফুয়েল বা জ্বালানি থেকে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে ওই তাপটা কি করবে? সে প্রসেস করে কাজে রূপান্তরিত করবে। মানে কি? একটা ইঞ্জিন পেট্রোল পোড়াইয়া আমরা গাড়ির চাকা ঘোরাবো, তার মানে কাজে রূপান্তরিত হবে। কিন্তু এখান থেকে যে তাপটা নিতেছে, এই তাপ সম্পূর্ণভাবে সে কাজে রূপান্তরিত করে না, কিছু তাপ বাইরে বেরিয়ে যায়। মানে যে তাপটা সে পেট্রোল থেকে নিল, এই তাপটা সে এখানে কাজে রূপান্তরিত করতেছে, মানে কাজ পাইতেছি আমরা। তো এই কাজটা, এই তাপটা সম্পূর্ণ সে কাজে রূপান্তরিত, কিছু তাপ বেরিয়ে যায় এই সিঙ্কে, মানে বাতাসে, যেটা শোষণ করে, বাতাস শোষণ করে নেয়, বাইরের পরিবেশ শোষণ করে নেয়। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এই ডায়াগ্রাম থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে Q1 ঢুকতেছে, Q1 যেটা ঢুকতেছে, Q1 যেটা ঢুকতেছে, এইটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ হচ্ছে না, কিছু অংশ কাজ হচ্ছে, বাকি অংশটা কি করতেছে? বেরিয়ে যেতেছে। তাহলে আমরা ওই যে কাজের সূত্র অনুসারে, তাপের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, যেরকম একটা সূত্র লিখলাম না, H ইজিক্যাল টু ডেল ই প্লাস ডব্লিউ, মনে আছে? মানে যে তাপটা আমি দিলাম, কিছু অংশ কাজ করছে, কিছু অংশ এনার্জি বাড়াইছে, এরকম ছিল না? যে তাপটা আমরা দিয়েছিলাম, কিছু অংশ এনার্জি বাড়াইছে, কিছু অংশ কাজ করছে। কিন্তু এখানে কি হইতেছে দেখো, যে তাপটা আমরা দিলাম, মানে Q1 তাপটা দিলাম, এই যে Q1 তাপটা যে দিলাম, এই Q1 তাপটা কিছু অংশ সে কাজ করছে, বাকি অংশ সে বাতাসে ছেড়ে দিছে। মানে তাহলে এইটা ইজিক্যাল টু এই দুইটার সমষ্টি, মানে এই Q1টাই দিয়ে সবকিছু, Q1 তাপটাই কি করছে? এখানে কাজ তৈরি হয়েছে, আবার কিছু অংশ বাতাসে ছেড়ে দিছে। তাহলে আমরা বলতে পারি Q1 ইজিক্যাল টু ডব্লিউ প্লাস Q2। সুতরাং আমরা ডব্লিউ ইজিক্যাল টু কত বলতে পারি? দেখো তো, Q1
মাইনাস কিউ টু। এটা একটা সূত্র, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। ডব্লিউ ইজ ইকাল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু। ঠিক আছে, তো এখন আমরা বলি যে এই কিউ ওয়ান দিয়ে কি বোঝায়, কিউ টু দিয়ে কি বোঝায়। তাহলে আমরা সূত্র পেলাম কি, ডব্লিউ ইজ ইকাল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, কিউ ওয়ান মাইনাস কিউ টু। এখানে কিউ ওয়ান মানে হচ্ছে গৃহীত তাপ, গৃহীত তাপ। গৃহীত তাপ মানে কি, ইঞ্জিনটা যে তাপ জ্বালানি থেকে গ্রহণ করলো। আর কিউ টু মানে হচ্ছে বর্জিত তাপ, কিউ টু মানে হচ্ছে বর্জিত তাপ। তাহলে কিউ ওয়ান ইজ ইকাল টু গৃহীত তাপ আর কিউ টু ইজ ইকাল টু বর্জিত তাপ। তো ডব্লিউ ইজ ইকাল টু কত, কিউ ওয়ান মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান মাইনাস কিউ টু, তাই না? আচ্ছা, তাহলে আমরা ইঞ্জিনের কৃতকাজ বের করতে পারলাম। মানে যে কোনো ইঞ্জিনের কৃতকাজ বের করা যাবে যদি গৃহীত তাপ থেকে বর্ধিত তাপ বাদ দেয়, তাহলে কৃতকাজ পাওয়া যাবে। এখন আসো এই ইঞ্জিনের, কার্নোট ইঞ্জিনের দক্ষতা বের করবো আমরা। দক্ষতার সূত্র হয়েছে এইটা, আমি লিখতেছি দেখো। দক্ষতার প্রকাশ করা ইটা দ্বারা দক্ষতা ইজ ইকাল টু হবে আউটপুট বা ইনপুট। আউটপুট, আমরা আসলে এই কার্নোট ইঞ্জিনের সূত্রগুলো এত পরিমাণ পারি যে আমাদের এটা ক্লাস করতেই হয়তো ইচ্ছা করবে না তোমাদের, কিন্তু আমি এই ক্লাসটা ডিটেলস করাচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই পারো অঙ্কগুলা, আমি তারপরে সব কিছু বলে যাচ্ছি। দক্ষতা ইজ ইকাল টু আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। দক্ষতা ইজ ইকাল টু আউটপুট ভাগ ইনপুট। আচ্ছা, আমাদের এখানে দেখো, এখানে আমাদের আউটপুট কত হচ্ছে, মানে আমরা ইনপুট দিতেছি কিউ ওয়ান, তাই না? কিউ ওয়ানটা হচ্ছে ইনপুট, ইঞ্জিনটা দিতেছি, তাহলে ইনপুটটা হচ্ছে কিউ ওয়ান, তাই না? ইনপুটটা হচ্ছে কিউ ওয়ান, তাহলে আউটপুট পাইতেছি কত, আউটপুট পাইতেছি কিউ টু এবং ডব্লিউ। মানে ইন্ডিকেটরটা দিতেছি কিউ ওয়ান, কিন্তু পাইতেছি কত, কিউ টু এবং কিউ ওয়ান ডব্লিউ। আচ্ছা, আসলে ঘটনা হচ্ছে যে এই কিউ ওয়ান আমরা দেওয়ার পরে শুধুমাত্র ডব্লিউ পাবো, এটা তো অপচয়। এটা তো বাইরের পরিবেশ নিয়ে নিবে তাপটা, এটা অপচয় হয়ে গেল। তার মানে অরিজিনাল আউটপুট কিন্তু ডব্লিউ, এটা কিন্তু আউটপুটের মধ্যে ধরবো না আমরা। যদি এইটার আউটপুট ধরি তাহলে 100% দক্ষ, তার মানে যা দিতেছি সবই বের হইতেছে, সবই হইতেছে। তাহলে এটা হচ্ছে অপচয়, এই যে কিউটোটা কি অপচয়। তাহলে অরিজিনাল আউটপুট কিন্তু ডব্লিউ, মানে আমরা দিতেছি কিউ ওয়ান, পাইতেছি ডব্লিউ, তাহলে এটা অপচয়। যা দিতেছি তাই যদি পাইতাম তাহলে 100% দক্ষ হইতো এই ইঞ্জিনটা, যা দিতাম তাই যদি পাইতাম। তাহলে দিতেছি কত, কিউ ওয়ান ইঞ্জিনকে, আর পাইতেছি মাত্র ডব্লিউ। তাহলে ইনপুট হয়েছে কিউ ওয়ান আর আউটপুট হয়েছে ডব্লিউ। ঠিক আছে, ইনপুট হয়েছে কিউ ওয়ান, আউটপুট হয়েছে ডব্লিউ। আচ্ছা বলো দেখি যে কিউ ওয়ান বড় না আর ডব্লিউ বড়, বলতে পারবা? কিউ ওয়ানটা অবশ্যই বড়, কিউ ওয়ানের কিছু অংশ ডব্লিউ আর কিউ ওয়ানের কিছু অংশ হয়েছে কিউ টু, তার মানে কিউ ওয়ানটা অবশ্যই বড়। মানে আমি দিতেছি, মনে করো এখানে দলাম আমি দিছি 10, এখানে পাইতেছি আমি 2, এখানে আউটপুট, আর এখানে পাইতেছি তোমার কত, 8। বুঝাইতে পারছি? এখানে কিউ ওয়ান দিলাম 10, কিউ ওয়ান দিলাম 10, কিন্তু এই কি 10টায় 2 ভাগ হয়ে গেছে, কিছু অংশ কাজ করছে, মানে 8 কাজ হয়েছে আর 2টা অপচয় হয়ে গেছে, তাই না? তার মানে এখানে কিউ ওয়ানটা হয়েছে বড়, ডব্লিউটা হয়েছে কি ছোট। বুঝাইতে পারছি? তো অনেক সময় অনেকের মন থাকে না যে এইটা আউটপুট বা ইনপুট না ইনপুট বা আউটপুট, প্যাচ লাগবে। যেমন তোমরা পাম্পের অঙ্ক করার সময় প্যাচ লাগে কিন্তু, তাই না? আউটপুট বা ইনপুট বা ইনপুট। আমরা জানি দক্ষতা মানে হচ্ছে দশমিকে হয়, দক্ষতা সাধারণত এরকম হয় 0.8, 0.7, তাই না? এরকম হয় না? তাহলে আমরা যদি এর ছোট করতে চাই তাহলে অবশ্যই এই দশমিকে করতে চাই তাহলে অবশ্যই ছোটকে বড় দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা ছোট হয়েছে ডব্লিউ, এই যেটা, আর বড় হয়েছে তোমার কি, কি ওয়ান। আচ্ছা, এরপরের লাইন এটা লেখা যায়, এরপরের লাইন লেখা হয় ডব্লিউ সমান আমরা লিখতে পারি, আবার ডব্লিউ সমান লিখতে পারি কিউ ওয়ান মাইনাস কিউ টু, কিউ ওয়ান মাইনাস কিউ টু বা কিউ ওয়ান। বুঝতে পারছি? তার মানে দক্ষতা সূত্র পেয়ে গেলাম। এটা এটা হয়েছে দক্ষতা ইজ ইকুয়াল টু আউটপুট বা ইনপুট বা ডব্লিউ বা কিউ ওয়ান, আর ডব্লিউ বদলে লিখলাম কি কিউ ওয়ান বা কিউ টু বা কিউ ওয়ান। আচ্ছা, দক্ষতার আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র আমি লিখতেছি, দেখো এটা।
দক্ষতার একটা সূত্র হয়েছে টেম্পারেচার দিয়ে একটা দক্ষতা বের করার সূত্র আছে, ওইটা হচ্ছে এরকম টি ম্যাক্সিমাম টি ম্যাক্সিমাম টি ম্যাক্সিমাম মানে হচ্ছে আমি লিখি টি ম্যাক্সিমাম মানে হচ্ছে টি ওয়ান অথবা টি2 টি1 অর আমি একটু ভালো করে লিখি কারণ এখানে একটু আচ্ছা মুছে দিয়ে লিখি দক্ষতা ইজ ইকাল টু আমরা লিখতে পারি দেখো দক্ষতা ইজ ইকাল টু টেম্পারেচার দিয়ে দক্ষতা বের করার সূত্র হয়েছে এইটা দক্ষতা ইজ ইকাল টু এটা হচ্ছে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ হয়েছে টি ম্যাক্সিমাম। এটা সূত্রটা তোমরা জানো, এটা প্রমাণ করালাম না। টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম বা কি টি ম্যাক্সিমাম। আচ্ছা, এইটার বদলে আমরা এইটাও লিখতে পারি। দেখো, এইটার বদলে আমরা এইটাও লিখতে পারি। টি ম্যাক্সিমামের বদলে আমরা টি1 অথবা টি2 লিখব। টি1 অর টি2, টি1 অথবা টি2। টি ম্যাক্সিমামের বদলে এটা লিখতে পারি, টি1ও লিখতে পারি, টি2 লিখতে পারি, একই তো। এই ম্যাক্সিমাম টেম্পারেচার মানে 1 এবং 2 মাইনাস টি3 অর টি4। লেখা যায় না? দেখো তো, এই যে টি ম্যাক্সিমামের বদলে টি1ও লিখতে পারি অথবা টি2 লিখতে পারি, আর টি মিনিমামের বদলে টি3ও লিখতে পারি, টি4ও লিখতে পারি। আর নিচে কি টি ম্যাক্সিমামের বদলে কি লিখতে পারি? টি1 অথবা টি2। সূত্রটা এরকম লিখতে পারি, তাই না? তার মানে আমরা দক্ষতার সূত্রটা এরকম লিখতে পারি। মনে করো আমি একটু উদাহরণ দিচ্ছি, এরকম লিখতে পারি টি1 মাইনাস টি3 ভাগ টি1। এই যে এটা টি1 লিখলাম, আর এখান থেকে লিখলাম টি3, এখান থেকে লিখলাম টি1। অথবা এরকম লিখতে পারি, দক্ষতা ইজ ইকাল টু আমরা লিখতে পারি টি2 মাইনাস টি3 মাইনাস টি ভাগ টি1। দেখো তো, এটা বুঝছো নাকি? এটা লিখছি টি2 মাইনাস টি3 ভাগ টি1, মানে টি2 মানে টি ম্যাক্সিমাম, এই যে টি2 মাইনাস টি মিনিমাম মানে টি3, আর এখানে লিখছি টি1 মানে কত? ম্যাক্সিমাম, এই যে টি ম্যাক্সিমাম। এখানে টি1 না লিখে টি2 লিখতে পারতাম, তাই না? টি1 না লিখে আমরা টি2 লিখতে পারতাম। আশা করি তোমরা সূত্রগুলো ক্লিয়ার বুঝছো, আমার মনে হয় আর কি। সূত্রগুলো তুমি ক্লিয়ারলি বুঝে গেছো। এখন তাহলে আমরা অঙ্কে চলে যাই। সূত্রগুলো আমাদের যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, আমরা অঙ্কে চলে যাই। আমরা প্রথমে এই অঙ্কটা করব। অঙ্কটা একটু পড়ো তোমরা। একটি কার্নোট চক্র 650 কেলভিন এবং 310 কেলভিন তাপমাত্রার মাঝে কাজ করিয়া 150 কিলোজুল কার্য সম্পাদন করে। চক্রটির তাপীয় দক্ষতা এবং উক্ত প্রসেসে তাপ প্রয়োগের পরিমাণ বাহির করো। চক্রটির তাপীয় দক্ষতা এবং উক্ত প্রসেসের তাপীয় দক্ষতা এবং উক্ত প্রসেসে তাপ প্রয়োগের পরিমাণ বাহির করো। আচ্ছা, আমরা এই যে কার্নোটের যে ডায়াগ্রামটা অঙ্কের সাথে সাথে রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমি ডায়াগ্রামটা নিয়ে আসতেছি, মানে আমরা পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম এবং ওই যে ইঞ্জিনের একটা সিমেট্রিক ডায়াগ্রাম আমরা রাখছিলাম, ওই ডায়াগ্রামটা নিয়ে আসতেছি। ডায়াগ্রামটা এই যে এরকম ছিল, তাই না? এটা ছিল প্রেসার ভলিউম ডায়াগ্রাম, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, আর ইঞ্জিনের এইটা হয়েছে এটা। এখন আমরা ডাটা গিভেন লিখব। এটি কার্নোট চক্র 650 ডিগ্রি কেলভিন এবং 310 ডিগ্রি কেলভিনে কাজ করে। তার মানে এইটা হয়েছে এখান থেকে যে টেম্পারেচারটা, এই যে এইটা এই ফুয়েলের টেম্পারেচার, ফুয়েল থেকে যে টেম্পারেচার এটা ম্যাক্সিমাম, আর বাইরে যেটা সার্ভে এটা কম সার্ভে। তার মানে এটা দেওয়া আছে টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু, এই যে এটা দেওয়া আছে টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু দেওয়া আছে তোমার 650 কেলভিন, 650 কেলভিন। আর এটা দেওয়া আছে টি মিনিমাম, যেটা ছেড়ে দিবে, এটা টি মিনিমাম ইজ ইকাল টু 310 কেলভিন, 310 কেলভিন।
তাপমাত্রার মধ্যে কাজ করিয়ে এত কার্য সম্পাদন করে, তার মানে এই ডব্লিউ সমান, এই যে ডব্লিউ সমান দেওয়া আছে তোমার 150 কিলোজুল, 150 কিলোজুল। এই তো মানে টি ম্যাক্সিমাম মানে কি T1 অথবা T2, টি মিনিমাম মানে কি T3 অথবা T4, এত কার্য সম্পাদন করে। কি বের করতে বলছে? এই ডাটাগুলো তো পাইছো তুমি এখানে, টি ম্যাক্সিমাম দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে, কি বের করতে বলছে? চক্রেটির তাপীয় দক্ষতা, মানে দক্ষতা ইজিক্যাল টু কত, আর এবং উক্ত প্রশ্নের তাপ প্রয়োগের পরিমাণ, এই যে Q1 ইজিক্যাল টু কত, এই যে তাপ কত প্রয়োগ করছে, তাপ বের হয়েছে এটা না, তাপ কত প্রয়োগ করছে, Q1 ইজিক্যাল টু হোয়াট। ঠিক আছে, তাহলে আমরা কি কি সূত্র দিয়ে করবো? প্রথমে তাপীয় দক্ষতা বের করি। তাপীয় দক্ষতা ইজিক্যাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। দক্ষতা ইজিক্যাল টু, এটা হবে সূত্র হবে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ হবে কত, টি ম্যাক্সিমাম। তাহলে সমান সমান মান বসাই দাও। টি ম্যাক্সিমাম মান হয়েছে 650 মাইনাস হয়েছে 310, এগুলো সোজা অঙ্ক কিন্তু একটু করতে হবে। আর টি ম্যাক্সিমাম হয়েছে 650, এখান থেকে একটা অ্যান্সার আসবে। অ্যান্সারটা আসবে তোমার এরকম যে 0.523, 0.523। ঠিক আছে, আসলে আমরা যেভাবে অঙ্ক করে আসছি পলিটেকনিকে এইভাবে আমি করলাম অঙ্কটা, কিন্তু আসলে অঙ্ক করার নিয়ম এইটা না। দক্ষতার অ্যান্সার তো এইটা না, দক্ষতার অ্যান্সার কোনটা হবে তোমরা সবাই জানো, সুতরাং দক্ষতা ইজিক্যালটা কত হবে 52.3%। আসলে সূত্রের মধ্যে এখানে একটা 100 গুণ দিয়ে দিলে আর এই সমস্যাটা হইতো না, তাহলে সবসময় সূত্রের মধ্যে 100টা গুণ দিবা। আমরা পাম্পের হাইড্রোলিক্সে যখন পাম্পের অঙ্ক করবো তখন দেখবা যেটা গুণ দেওয়া আছে, পাম্পের যেটা বের করবো, পাম্পের স্লিপ বের করার যে সূত্রটা, ওখানে দেখবো 100 গুণ দেওয়া আছে। আবার এখানে যখন ইঞ্জিনের অঙ্ক করবো আমরা 100 গুণ দেওয়া নাই, তো দুই জায়গায় দুইটা নিয়ম হওয়ার কারণে আমাদের প্যাচ লেগে যায়। তাহলে আমরা ইচ্ছা করলে পাম্পের অঙ্ক যেরকম করছে এখানে 100তে গুণ অবস্থায় আছে, আমরা এখানে 100তে গুণ অবস্থায় করতে পারি। তাহলে এখানে অ্যান্সারটার এই যে 0.523 আসবে না, ডাইরেক্ট আসবে অ্যান্সারটা। আসলে এইটাই নিয়ম, কিন্তু পলিটেকনিক আমরা করে আসছি বলে আমরা এরকম করি। এটা অ্যান্সার আসবে এরকম 52.3 এই যে পার্সেন্ট, এখান থেকে অ্যান্সার চলে আসবে 52.3%। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে 100তে গুণ দিই নাই পলিটেকনিকে, 100তে গুণ দেয় নাই ঠিক এই কারণে আমি বলতেছি, হ্যাঁ 100তে গুণ দেওয়া উচিত, কিন্তু আমরা গুণ দেই না আমাদের সুবিধার কারণে। আমরা এখানে যদি গুণ না দেই অ্যান্সারটা কি আসবে 0.523 আসবে, তাই না, 0.523। তাহলে আমরা 100তে গুণ দিলাম না, তাহলে এখান থেকে সুতরাং দক্ষতা বের করলাম আমরা। সুতরাং দক্ষতা ইজিক্যাল টু আমরা এরকম করি 52 পয়েন্ট, পরে 100তে গুণ দিলাম আর কি, তাই না, এত পার্সেন্ট। কেন এখানে এইটা রেজাল্ট আলাদা করলাম কেন, 0.52 এইটা কেন করলাম না? কারণ হলো এইটাই আমি মান বসাবো পরবর্তীতে, এই মানটা আমি পরবর্তীতে বসাবো। যেমন এই যেখানে আমি একটা সূত্র লিখতেছি, দেখো এটাতে আমাদের অ্যান্সার হয়ে গেছে দক্ষতা, তাই না। এখন আমাদের বের করতে বলছে Q1 এর মান কত, Q1, এই যে Q1 এর মান কত। তাহলে আমরা জানি দক্ষতা আবার লিখতে পারবে, দক্ষতা ইজিক্যাল টু আউটপুট বা ইনপুট। আউটপুট হয়েছে W আর ইনপুট হয়েছে তোমার Q1। দক্ষতা ইজিক্যাল আউটপুট বা ইনপুট না। আচ্ছা, এখানে এই দক্ষতার মানটা তুমি এই যে এইটা বসাইতেছ, যার কারণে আমি যদি এইটারে আমি কনভার্ট করে 100 দিয়ে গুণ দিয়ে 52.3 যদি করি, তাহলে এটা কিন্তু বসাবো না এত পার্সেন্ট, এইটা কিন্তু এই মানটা কিন্তু আর এখানে বসবে না। বসবে কোনটা, এইটা। কেন বসবে? কারণ এখানে তো আমরা 100 গুণ দেই নাই, এখানে যদি 100 গুণ দিতাম তাহলে ডাইরেক্ট এটা বসানো যেত। যেহেতু আমরা আগের সূত্রেও 100 গুণ দেই নাই, অ্যান্সার হচ্ছে কোনটা, এখানে 100 গুণ দেয় নাই, তাহলে অ্যান্সার হচ্ছে 0.523। এই সূত্রে আমরা 100 গুণ দিলাম না, তাহলে মান বসাবে কোনটা, এইটাই বসাইবা। আর যদি এখানেও 100 গুণ দিতাম তাহলে এখানে আমরা 100 গুণ দিতাম, তখন এই মানটা আর 52.523 হইতো না, এটা 52.3% হইতো। এখন তোমার ইচ্ছা তুমি কোনভাবে করতে চাও, তুমি 100 গুণ করতে চাও না 100 গুণ করতে চাও না। আচ্ছা, আমরা এইভাবে করি, এটা এখন মান বসাই দিই। আমাদের কি বের করতে বলছে বলো দেখি, Q1 এর মান কত, Q1 মান বের করি। তাহলে দেখো দক্ষতার মান কত,
523 ইজিক্যাল টু ডব্লিউ মান কত? ডব্লিউ মান হচ্ছে 150 কিলো জুল। এই যে 150 একক কি কিলো জুল। আর কিউ ওয়ান এর মান আমাদের বের করতে হবে। সুতরাং এখান থেকে কিউ ওয়ান এর মান কত আসবে? কিউ ওয়ান এর মান আসবে তোমার কিউ ওয়ান এর মান আসবে 286.77। এটা কিলো জুল। এটা আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা, তাই না? আমরা এখন পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ো। একটি কার্নোট ইঞ্জিন 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং -73 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মাঝে কাজ করে। বুঝতে পারছি? অঙ্কটা একটি কার্নোট ইঞ্জিন 327 ডিগ্রি সেন্টিগ্রেড এবং -73 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মাঝে কাজ করে। ইঞ্জিনটিতে 298.5 কিলো জুল তাপ সরবরাহ করিলে উহা কত তাপ ত্যাগ করবে? আচ্ছা, তাহলে এটা করতে গেলে আমাদের ওই যে পিভিটিএস ডায়াগ্রাম লাগবে। আমরা পিভিটিএস ডায়াগ্রামটা এনে নেই। পিভিটিএস ডায়াগ্রাম দেখতে এরকম, এই যে এটা। আচ্ছা, তাহলে দেখো আমাদের টি ম্যাক্সিমাম দেওয়া আছে, তাই না? আমি লিখে ফেলি ডাটা গিভেনটা, মানে এই যে এইটা দেওয়া আছে। এই যে আমি এখানে লিখি, এটা হচ্ছে তোমার টি ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে কত? টি মিনিমাম। তাহলে এখানে ডাটা গিভেন লিখে ফেলি। টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু ডাটা গিভেন টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু 327 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 327 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে অঙ্ক হবে না, এটার ক্যালভিন করতে হবে। 327 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 600 ডিগ্রি। 327 যোগ 273 সমান সমান 600 ডিগ্রি ক্যালভিন। 600 ডিগ্রি ক্যালভিন। আর টি মিনিমাম ইজ ইকাল টু -73 ডিগ্রি সেন্টিগ্রেড, -73 ডিগ্রি সেন্টিগ্রেড। এই -73 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হয়েছে 273 যোগ করলে হবে 200 ডিগ্রি ক্যালভিন। 200 ডিগ্রি ক্যালভিন। আর এখানে কি ওয়ানের মান দেওয়া আছে, দেখো ইঞ্জিনটিতে এত কিলো জুল তাপ সরবরাহ করুন, মানে এই যে কি ওয়ানটা দিছি আমরা। কি ওয়ান ইজ ইকাল টু আমাদের দেওয়া আছে 298.5 কিলো জুল। আমাদের বের করতে বলছে কি ও হয়তো কত তাপ ত্যাগ করবে। এই যে তাপ ত্যাগ করবে এটা কত? Q2 ইজ ইকাল টু 1। সোজা একটা অঙ্ক। প্রথমে আমরা এই Q2 বের করার জন্য সূত্র লাগবে তোমার এইটা, ইটা ইজ ইকাল টু এরকম লাগবে, দেখো W বা Q1, এই সূত্রটা লাগবে। ইটা ইজ ইকাল W বা Q1। আসলে W এর মান তো নাই, W এর বদলে আমরা এটা লিখবো আর কি। দেখো Q1 মাইনাস Q2 বা Q1, এই সূত্রটা লাগবে। তার মানে আমাদের এখানে Q1 এর মান দেওয়া আছে, Q2 বের করতে হবে, কিন্তু ইটার মান তো দেওয়া নাই, এই যে দক্ষতার মান দেওয়া নাই। প্রথমে টেম্পারেচার দিয়ে আমরা দক্ষতা বের করবো, তারপরে এই সূত্র করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে টেম্পারেচার দিয়ে দক্ষতা বের করি। এই অঙ্কগুলো কিন্তু না করে দিলেও হয়, তুমি কিন্তু পারো এই অঙ্কগুলো। তাহলে আমরা প্রথমে দক্ষতা বের করি টেম্পারেচার দিয়ে। দক্ষতা ইজ ইকাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ হচ্ছে টি ম্যাক্সিমাম। আমি না করাই দিলেও পারতাম এই অঙ্কগুলো, কিন্তু আমি এই চিত্রের সাথে তোমরা অভ্যাস করাইতেছি। আমার কারণ আছে, উদ্দেশ্য আছে আমার কিছুটা। তুমি পারো অঙ্ক, এগুলো আমি করাইতেছি। আমি এই চিত্রটা তোমরা অভ্যস্ত করাইতেছি। এই চিত্রটা কিন্তু তুমি জানতে না, কারণ আমার এটা লাগবে ভবিষ্যতে, ঠিক আছে? তো এখন আমরা টি ম্যাক্সিমাম মান কত? টি ম্যাক্সিমাম মান হচ্ছে 600 ডিগ্রি কেলভিন মাইনাস টি মিনিমাম মান কত? 200। আচ্ছা, আর এখানে টি ম্যাক্সিমাম মান কত? 600। এখান থেকে একসাথে গুণ দিলাম না, তাই না? একসাথে গুণ যেহেতু দিলাম না, তাহলে এখান থেকে একটা মান আসবে 0.666। এটা গেলে একটা পার্ট হয়ে গেল। এখন আবার আসো, দক্ষতা ইজ ইকাল টু Q1 মাইনাস Q2 বা Q1, তাই না? বা
এই দক্ষতার মানটা বসায় দাও 0.666 ইজিক্যাল টু আসবে Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 298, এই যে এটা দেখো Q1 এর মান দেওয়া আছে 298.5 মাইনাস হচ্ছে Q2 বের করতে হবে আর নিচে 298.5। সুতরাং এখান থেকে একটা Q2 মান চলে আসবে। Q2 মান কত আসবে দেখো, Q2 মান আসবে 99.51 কিলোজুল, 99.51 কিলোজুল অ্যান্সার। একদম সহজ অঙ্ক এগুলা। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা একটু তোমরা পড়ো। একটি কার্নোট ইঞ্জিন 500 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করে। ইঞ্জিনটি 100 কিলোজুল তাপ ত্যাগ করিলে কাজের পরিমাণ বাহির করো। আচ্ছা, অঙ্কটা চিত্র আঁকলেই তুমি বুঝতে পারবে যে আসলে কি অঙ্কটা। 3 নম্বর অঙ্ক আমাদের। একটি কার্নোট ইঞ্জিন 500 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মাঝে কাজ করে। ইঞ্জিনটি 100 কিলোজুল তাপ ত্যাগ করিলে কাজের পরিমাণ বাহির করো। তাহলে আমাদের ওই যে পিবিটিএস ডায়াগ্রাম, ইঞ্জিনের ডায়াগ্রামটা নিয়ে আসি, এটা লাগবে। এখন বলো কি কি ডাটা দেওয়া আছে। টি ম্যাক্সিমাম দেওয়া আছে, ডাটাগুলো লিখে ফেলি আমরা। ডাটা গিভেন, ডাটা গিভেন, টি ম্যাক্সিমাম দেওয়া আছে, টি ম্যাক্সিমাম দেওয়া আছে তোমার 500 ডিগ্রি সেন্টিগ্রেড, 500 ডিগ্রি সেন্টিগ্রেড, 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটারে ক্যালভিন করলে আসবে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তো রাখা যাবে না, ক্যালভিন করলে আসবে 773 ডিগ্রি ক্যালভিন, 773 ডিগ্রি ক্যালভিন। আর টি মিনিমাম আসছে তোমার, টি মিনিমাম হচ্ছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা যাবে না, এটারে 273 যোগ করে 298 ডিগ্রি ক্যালভিন করে নিলাম। আর ইঞ্জিনটি এত কিলোজুল তাপ ত্যাগ করিলে, এই ইঞ্জিনটি ত্যাগ করে কোন তাপটা বলো দেখি। এটা তো গ্রহণ করছে আর এটা সে ত্যাগ করছে, তার মানে Q2 ইজিক্যাল টু, আমাদের অঙ্কে Q2 দেওয়া আছে, Q2 এর মান দেওয়া আছে 100 কিলোজুল, 100 কিলোজুল, ঠিক আছে। Q2 ইজিক্যাল টু 100 কিলোজুল। ত্যাগ করলে কাজের পরিমাণ বাহির করো, ডব্লিউ বের করতে বলছে। এই ডব্লিউ ইজিক্যাল টু হোয়াট, এই যে ডব্লিউটা বের করতে হবে, কাজের পরিমাণ, তাই না। আচ্ছা, কাজের পরিমাণ বের করতে গেলে আমাদের কাজের সূত্র হয়েছে এইটা। দেখো, কাজের সূত্র অনেকভাবে বের করা যায়, কাজ এই সূত্র দিয়ে বের করা যাবে। দেখো আমি একটা সূত্র লিখি, ইটা ইজিক্যাল টু তোমার ডব্লিউ বা Q1, আউটপুট বা ইনপুট, তাই না। এটা দিয়ে কাজ বের করা যাবে, কিন্তু ইটা নাই, Q1 নাই। আবার এটা দিয়েও করা যাবে, ইটা ইজিক্যাল টু, না এটা না, ডব্লিউ ইজিক্যাল টু Q1 মাইনাস Q2। আমাদের ডব্লিউ বের করতে বলছে না, তাহলে এখানে দেখো কোনটাতে সহজ হবে। আমি যদি Q1 এর মান জানা থাকে তাহলে আমরা বের করা সহজ হইতো, তাই না। Q1 এর মান বের করতে হবে, তাহলে Q1 কোথা থেকে পাবো। আসলে অঙ্কটা একটু বড় হবে, মানে আমাদের দক্ষতা লাগবে, এইটাও লাগবে, এইটাও লাগবে। এইটা হইলেই মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। না না, ডব্লিউ তো নাই, Q1 তো নাই, তার মানে অঙ্কটা একটু ডিটেলস করতে হবে। আমি করি এইভাবে, আমি অনুমান করতে পারতেছি না যে আসলে কোনটাতে করতে হবে। তাহলে প্রথমে আমরা দক্ষতাটা বের করি, যেহেতু আমাদের টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে দক্ষতা বের করা, তাই না। তো প্রথমে দক্ষতা বের করি, দক্ষতা ইটা ইজিক্যাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম, টি ম্যাক্সিমাম মাইনাস হচ্ছে টি মিনিমাম ভাগ হচ্ছে টি ম্যাক্সিমাম। মান বসায় দাও, মান বসাই দিলে আসবে টি ম্যাক্সিমাম মান আসবে 773 ডিগ্রি ক্যালভিন, 773 মাইনাস 298, নিচে হবে 773 সমান সমান এখানে একটা মান আসবে, মানটা হয়েছে তোমার 0.6145, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই সূত্র দিয়ে আমাদের মনে হয় অঙ্ক করতে হবে, আমি দেখাচ্ছি। ইটা ইজিক্যাল টু ডব্লিউ বা Q1,
এখান থেকে আমরা অঙ্ক করব, ডব্লিউ বের করব। তাহলে এটা পেয়ে গেছি, এখন Q1 বের করতে হবে। এটা থেকে অঙ্ক করব আমরা লাস্টে, এটা ইজ ইকাল টু ডব্লিউ বা Q1। এখন আমাদের এটা পেয়ে গেছি, মানে দক্ষতা পেয়েছি Q1 বের। Q1 বের করার জন্য সূত্র হয়েছে এইটা। Q1 বের করার জন্য আবার সূত্র লিখি, এটা ইজ ইকাল টু কি হবে, এই যে Q1 মাইনাস Q2 ভাগ হয়েছে Q1। এখানে যদি এটা বসায় দেই, দেখবো আমরা Q1 এর মান চলে আসবে। Q2 এর মান কিন্তু আমাকে দেওয়া আছে 100 কিলো জুল। তাহলে আমরা যদি মান বসায় দিই, মান বসায় দিলে এই ইটার মান বসালাম 0.614 ইজ ইকাল টু Q1 এর মান কত বের করব, Q1 এর মান বের করব আমরা। Q1 মাইনাস Q2 এর মান কত দেওয়া আছে, দেখো এই 100 কিলো জুল, 100 কিলো জুল, আর Q1 এর মান কত 100 কিলো জুল। এখন এখান থেকে তোমার Q1 এর মান চলে আসবে। না সরি, এটা তো 100 হবে না, নিচেরটা Q1 ই হবে, নিচেরটা কিন্তু Q1 ই হবে, নিচেরটা Q1 হবে। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে Q1 এর একটা মান চলে আসবে। Q1 এর মান আসবে 259.4 259.4 কিলো জুল। আচ্ছা, আমরা Q1 পাইছি, ইটাও পাইছি, তাহলে এখানে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে না? এই যে দেখো, এখান থেকে আমরা আবার জানি এগেইন ইটা ইজ ইকাল টু ডব্লিউ বা কত Q1। তাহলে ইটার Q1 এর মান বসাই দাও, মান বসাই দিলে সুতরাং ডব্লিউর একটা মান চলে আসবে। ডব্লিউ মান আসবে তোমার 159.4 কিলো জুল, এটাই আনসার। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা এখন এই অঙ্কটা করব, অঙ্কটা একটু বড় দেখি। অঙ্কটা একটু বড়, যে একটি কার্নোট ইঞ্জিন রিভার্সেবল ইঞ্জিন সিরিজে, একটি রিভার্সেবল ইঞ্জিন 700 ডিগ্রি সেন্টিগ্রেড আধার হইতে তাপ গ্রহণ করে। কোথা থেকে তাপ গ্রহণ করে? একটি কার্নোট ইঞ্জিন, রিভার্সেবল ইঞ্জিন আর কি, রিভার্সেবল শব্দটা পরে আলোচনা করবো আমরা। একটি কার্নোট ইঞ্জিন 700 ডিগ্রি সেন্টিগ্রেডের আধার হইতে তাপ গ্রহণ করে এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উহা ত্যাগ করে। আরেকটি ইঞ্জিন প্রথম ইঞ্জিনের পরিত্যাগকৃত তাপ গ্রহণ করে এবং 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ ত্যাগ করে। ইঞ্জিন দুটির সমান দক্ষতার জন্য T2 মান বাহির করো। এটা ভর্তি পরীক্ষা আসছে 98-99। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমাদের চিত্র লাগবে। আমি চিত্রটা আঁকতেছি, দেখো আগে চিত্রটা আঁকতেছি, চুপচাপ চিত্র আঁকি, তুমি খেয়াল করো কি করতেছি। প্রথমে একটা ইঞ্জিন আছে এখানে, প্রথম ইঞ্জিনটা, দুইটা ইঞ্জিনের কথা বলছে কিন্তু, প্রথম ইঞ্জিনটা আমি আঁকতেছি। প্রথম ইঞ্জিনটা হচ্ছে এইটা, এইখান থেকে তাপ নিবে, এই যে এই ইঞ্জিন, এইটা ইঞ্জিন ওয়ান, এইটা তাপ ছেড়ে দিবে, তাই না, এখানে ছেড়ে দিবে। ঠিক আছে, আর এখান থেকে একটা কাজ বেরোবে ডব্লিউ, তার মানে এখান থেকে Q1 পরিমাণ তাপ নিবে, এখানে সেই Q2 পরিমাণ তাপ ছেড়ে দিবে। আচ্ছা, প্রথম ইঞ্জিনের এইখানকার টেম্পারেচার 700 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে 700 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 700 ডিগ্রি সেন্টিগ্রেড না করে ক্যালভিন করতে পারবা? 700 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্যালভিন করো, 700 যোগ 273, 700 যোগ 273, তাহলে এটা আসবে 927 ডিগ্রি ক্যালভিন। তাহলে এটা হচ্ছে 927 ডিগ্রি ক্যালভিন, 973 ডিগ্রি ক্যালভিন, সরি 973 ডিগ্রি ক্যালভিন, 973 ডিগ্রি ক্যালভিন, বুঝছো তো? আচ্ছা, 700 ডিগ্রি মানে 973 ডিগ্রি ক্যালভিন তাপমাত্রায় আদর হইতে তাপ গ্রহণ করে এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড ত্যাগ করে। মানে এখানকার টেম্পারেচার T2, এখানকার টেম্পারেচার কত? T2। এখানে কিন্তু আর পিভিটিএইচ ডায়াগ্রামের T2 না, এটা পিভিটিএইচ ডায়াগ্রামের T2, পিভিটিএইচ ডায়াগ্রাম আঁকি নাই, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, এটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার। আর পিভিটিএইচ ডায়াগ্রাম আঁকলে কিন্তু এটা হবে T3 অথবা T4,
লিখতে হতো কি T3, কিন্তু অঙ্কে যেহেতু T2 কথা বলে দিছে, তার মানে এই T2 সেই পিভিটিএস ডায়াগ্রামের T2 না। পিভিটিএস ডায়াগ্রামে দেখো কোন T2 ছিল, এই দেখো পিভিটিএস ডায়াগ্রামটা খেয়াল করো, এখানে T1 এটা T2, তাই না? আর T3 এবং T4, মানে ম্যাক্সিমামটা হয়েছে T1 T2 আর মিনিমামটা হয়েছে কত T3 T4। তাহলে এটা তো মিনিমাম টেম্পারেচার, কিন্তু নাম দিচ্ছে T2, এই T2 না, কিন্তু এই T2 না। ওকে, আচ্ছা, তাহলে এখানে এই T2টা হচ্ছে মিনিমাম টেম্পারেচার। আচ্ছা, ত্যাগ করে আরেকটি ইঞ্জিন কি করে, প্রথম ইঞ্জিনের পরিত্যাগকৃত তাপ গ্রহণ করে, মানে যে Q2 গ্রহণ করবে, এই যে Q2 গ্রহণ করবে। প্রথম ইঞ্জিন যেটা ত্যাগ করছে ওইটা গ্রহণ করবে। তাহলে আর আমি এইটার সাথে আর একটা ইঞ্জিন রাখতেছি, এটার সাথে এখান থেকে Q2টা বের হয়ে যাবে না, Q2, এই যে আরেকটা ইঞ্জিন রাখতেছি আমি এখানে পাশাপাশি। এইটা হচ্ছে ইঞ্জিন টু, এইটা আরেক জায়গায় তাপ চেক করবে। আর এখান থেকে আরেকটা কাজ হবে, এই ইঞ্জিনের দ্বিতীয় ইঞ্জিনের কাজ, এটা ধরলাম আমরা W2, এটা ধরলাম W1। আচ্ছা, এখান থেকে তাহলে গ্রহণ করবে না, এই যে এইটা হয়েছে Q2, এই যে এইটা Q2, তাহলে এইটা আমরা ধরলাম Q3। আর এইটা তো এখান থেকে নিচ্ছে, তাহলে এখানকার টেম্পারেচার হচ্ছে T2, এটা তো একই জায়গা, তাই না? একই জায়গা না? আমি একটু ভুল করছি চিত্রটার, এইভাবে না আঁকলে, এইভাবে আঁকলে তোমার জন্য ভেজাল হয়ে যাবে, আমি একটু অন্যভাবে আঁকি। দ্বিতীয় ইঞ্জিনটা আসলে এরকম না, দ্বিতীয় ইঞ্জিনটা এরকম ভাবে আঁকো, এখান থেকে আঁকো, এই যে দ্বিতীয় ইঞ্জিনটা আঁকতেছি, ইঞ্জিন 2। এইবার ক্লিয়ার আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আর এখান থেকে একটা কাজ বেরোবে, W2 ধরলাম। আচ্ছা, দ্বিতীয় ইঞ্জিন কি করে, তাপ এত, এই যেখান থেকে Q2 তাপ নাই, Q2 তাপ নেবে, আর এখান থেকে Q3 তাপ ছেড়ে দিবে। আচ্ছা, আরেকটি ইঞ্জিন প্রথম ইঞ্জিনের পরিত্যাগকৃত তাপ গ্রহণ করে, মানে এখান থেকে যে তাপটা এটা গ্রহণ করে এবং 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ত্যাগ করে, মানে যে এখানকার টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড লাস্টেরটা। তো 37 ডিগ্রি মানে হচ্ছে 37 যোগ 273 সমান সমান 310 ডিগ্রি কেলভিন। এই যেটা হচ্ছে 310 ডিগ্রি কেলভিন, 310 কেলভিন, এইটাই হচ্ছে অঙ্ক। এইটা হচ্ছে প্রথম ইঞ্জিন, এটা হচ্ছে দ্বিতীয় ইঞ্জিন। প্রথম ইঞ্জিনে 973 মানে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে তাপ গ্রহণ করবে Q1, এইটা আবার 82 ডিগ্রি সেন্টিগ্রেড, 82-র মধ্যে Q2 ছাড়বে। আবার দ্বিতীয় ইঞ্জিন করছে কি, এই তাপটাই গ্রহণ করে, এই Q2টাই গ্রহণ করছে T2 থেকে Q2 গ্রহণ করছে, এবং এটা 310 ডিগ্রি মানে এই 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছেড়ে দিছে, Q2 ছেড়ে দিছে। আর ইঞ্জিন দুটির দক্ষতা সমান হইলে দক্ষতা T2-র মান নির্ণয় করো। তাহলে প্রথম ইঞ্জিনের দক্ষতা সূত্র লিখতে পারবা? প্রথম ইঞ্জিনের দক্ষতা সূত্র লিখি আমি, দেখো দক্ষতা 1 ইজ ইকাল টু এই যে 973 মাইনাস T2, টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম বা টি ম্যাক্সিমাম, লেখা যায় না? 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আর এখান থেকে আমি দক্ষতা 2 বাই করবো, ইটা 2 ইজ ইকাল টু এরকম হবে, দেখো এটার জন্য ম্যাক্সিমাম কত T2, তাহলে T2 মিনিমাম কত 310 মাইনাস 310 ভাগ ম্যাক্সিমাম T2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন বলছে এই ইঞ্জিনের দক্ষতা আর এই ইঞ্জিনের দক্ষতা সমান সমান, তাহলে এটা যদি সমান সমান লিখি তাহলে এরকম হবে, 1 আর 2 থেকে পাই, এরকম লেখো 973 মাইনাস হচ্ছে T2 ভাগ 973 ইজিক্যাল টু এটা হবে T2 মাইনাস 310 ভাগ T2। ক্যালকুলেশন করলে অবশ্যই একটা T2-র মান চলে আসবে, এখান থেকে T2-র মান আসবে 549.2 কেলভিন, এটি অ্যান্সার। আমাদের উদাহরণে যে অঙ্কগুলো ছিল আমরা সব অঙ্ক শেষ করছি, একটা অঙ্ক বাদ আছে, ওইটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, আর 6 নম্বর অঙ্কটা ডাবল আছে, এটা 6 নম্বর অঙ্কটা কেটে দিতে পারো তোমরা, উদাহরণে 6 নম্বর অঙ্কটা বাদ। এই ক্লাসে আমরা উদাহরণ অঙ্কগুলো করলাম। এখন আগামী ক্লাসে আমরা অনুশীলনীর 5, 6, 8, 9 এই অঙ্কগুলো করবো। 5, 6, 8, 9 অঙ্কটা করলে কানার সাইকেল আমাদের শেষ হয়ে যাবে। অনুশীলনী অঙ্ক করবো আগামী ক্লাসে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।